দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। সাম্প্রতিক রাজনীতির কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিশেষত ঐকমত্য কমিশনের কাজ কেমন এগোচ্ছে, নির্বাচনের তারিখ নিয়েও যে একটা বিতর্ক তৈরি হয়েছে সে নিয়েও কথা বলতে চাই। তবে আজকে সারাদিনই আলোচনায় ছিল মুক্তিযোদ্ধা কারা, সে বিতর্কটি, সে নিয়ে আমরা আলোচনা শুরু করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি সাধারণ সম্পাদক জি9, আছেন জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, এবং আছেন জনাব সরওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই মুক্তিযোদ্ধা কারা সে বিষয়ে একটা বক্তব্য পরিষ্কার করে জানানো হয়েছে উপদেষ্টার তরফ থেকে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। জাতির আত্মপরিচয়ের প্রতীক মহান মুক্তিযুদ্ধ, সর্বোচ্চ আত্মত্যাগে এসেছে স্বাধীনতা অর্জনের গৌরব। মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। বিতর্কের শুরু সেখান থেকেই। বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর চাওর হয় বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জানান খবরটি সঠিক নয়। মুজিবনগর সরকার এবং তার দ্বারা স্বীকৃত অন্যান্য বাহিনীর সবাই মুক্তিযোদ্ধা। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন, এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা আরও জানান, সশস্ত্র যুদ্ধ করা মুক্তিযোদ্ধাদের অনুরোধে সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। ওখানে মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। সহযোগী অর্থ এই নয় যে তাদের স্ট্যাটাস খর্ব করা হয়েছে, তাদেরকে ওই অবদানেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন। মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার তালিকায় আছেন তাদের সরে যাওয়ার সুযোগ দিতে ইন্ডেমনিটির চিন্তা করছে সরকার। মুক্তিযোদ্ধাদের সংসদটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই আসতে চাই জনাব আনিস আলমগীর আপনার কাছে, এবং যে বিতর্কগুলো এতদিন ধরে চলছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা কারা, মুক্তিযোদ্ধাদের তালিকা, মুক্তিযোদ্ধার সংজ্ঞা, স্বাধীনতার 50 বছর পেরিয়ে এলেও এই মীমাংসাগুলো আমরা কেন করতে পারছি না? এটা একটা ভালো কোশ্চেন করেছেন। স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরে, এটা তো আসলে আমাদের জন্য একটা অনাকাঙ্ক্ষিত, যে আমাদের কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা নয় সেটা নিয়ে আমাদের বিতর্ক করতে হচ্ছে। এবং এই বিতর্ক আবার এটা কি অনাকাঙ্ক্ষিত যদিও হয়, আবার বর্তমান সময়ের জন্য আমি মনে করি যে কাঙ্ক্ষিত। কারণ প্রায় 2,08,000-এর মতো মুক্তিযোদ্ধা আছে, তার মধ্যে প্রায় 92,000 বা তার বেশি হতে পারে অমুক্তিযোদ্ধা বলে এটা বলা হচ্ছে। এই বলা হওয়াতে কি হচ্ছে? একদিক দিয়ে তারা রাষ্ট্রের টাকা নিচ্ছে, আরেক দিক দিয়ে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অসম্মানিত হচ্ছে এইভাবে যে মুক্তিযুদ্ধ বিরোধী, সরাসরি বললে রাজাকারের ছেলেরা, এদেরকে কটাক্ষ করছে। কটাক্ষ করার সুযোগটা তাহলে কে দিচ্ছে? আমাদের রাষ্ট্র দিয়ে দিয়েছে, কারণ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তারা এখানে অন্তর্ভুক্ত করেছে। আজকে এখন আপনি যে রিপোর্ট দেখালেন সেখানে আমরা দেখলাম যে উপদেষ্টা সাহেব বলছেন যে ইনডেমনিটি দেবেন। আমি ইনডেমনিটি কেন? যেগুলো ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করেছে এগুলো তো সাজা দিতে হবে, ইনডেমনিটি তো শুধু না। আমি এই মুক্তিযুদ্ধ উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে উনি দায়িত্ব নেওয়ার পরই এই প্রথমবারের মতো বললেন যে আমরা ভুয়া মুক্তিযুদ্ধ আগে, মানে ওনার প্রথম কাজ ছিল যে আমি ভুয়া মুক্তিযুদ্ধ চিহ্নিত করবো এবং তাদেরকে বাদ দেব। সেটা একটা মাইল ফলক আমি মনে করি। এবং আমি সরকারকেও ধন্যবাদ জানাই যে এরকম একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে প্রথমবারের মতো এরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অল্প দিনের মধ্যে আমরা দেখলাম যে এটা মানে ডিরেল অবস্থা হয়ে যাচ্ছে। কেন? কারণ যেই টার্গেটটা ওনার দেওয়ার কথা, যে ফুলফিল করার কথা, এটা থেকে ওনারা চলে গেলেন যে এবার যে
মুক্তিযুদ্ধের স্বীকৃতি কাদেরকে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে বিতর্ক হয়ে গেল। এই সংজ্ঞায় কারা মুক্তিযোদ্ধা আর কারা মুক্তিযোদ্ধা নয়, সরকার থেকে একটা প্রচারণা তৈরি করা হলো যে বঙ্গবন্ধু এবং আদার্স তাজউদ্দিন সহ অন্যদেরগুলো সরকার থেকে বলবো এই জন্য যে কারো নিউজ পেপারে এসেছিল এগুলা, যে এরা সহযোগী মুক্তিযোদ্ধা পাচ্ছে, যে অধ্যাদেশ নতুন করে যেটা, সেটা তো সরকার থেকে সাথে সাথে না আমি আসতেছি আপনার ওই কথায়, থেকে এসেছে না প্রথমে গণমাধ্যমে এটা এসছে, এটা কিন্তু আপনি আজকের কথা বলছি না, আমি আগের এর বহু আগে এটা তৈরি হয়েছে। তারপরে 15ই মেতে সরকার ডিসিশন নিল যে এটা অধ্যাদেশ করবে এবং করলো। করেই আপনারা যে যথাযথভাবে একটা হেডলাইন দিয়েছেন, এটা হচ্ছে যে এক ধরনের কি বলবো অন্ধকার, আপনি যে শব্দটা বললেন মানে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে এটা অস্পষ্টতা শব্দটা, অস্পষ্টতা তৈরি হলো যে আসলে কে মানে বঙ্গবন্ধু আছে কি নাই, কারণ তারা এমনভাবে সেই কথাগুলো লিখেছে আপনি এটাও হতে পারে এটাও হতে পারে, দুইটাই হতে পারে। এবং এই হতে পারা নিয়ে মানুষের কেন সন্দেহ জাগছে, যে মানুষ কেন ভাবতেছে না যে না এই যে বঙ্গবন্ধুকে তো এটা রাখার কথা না, এটা তো হতে পারেই না। মানুষের এই জন্যই এসছে যে আপনি যে দেখেন এই সরকার আসার পর থেকে বঙ্গবন্ধুর উপরেই যত সব মনে হচ্ছে যাচ্ছে, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। প্রথমত ওনার মূর্তি ভাঙা হলো, ওনার বাসভবন যেটা ছিল সেটাতে আগুন দেওয়া হলো, পরবর্তীতে 32 নম্বর ধূলিসাৎ করে দেওয়া হলো। তারপরে 7ই মার্চ আমরা পালন করতাম যেটা, এটা ঐতিহাসিক দিবস, সেটাকে বাদ দিয়ে দেওয়া হলো। মুক্তিযুদ্ধের আরও কিছু দিবসকে বাদ দিয়ে দেওয়া হলো। তারপর জাতির পিতা সেই জিনিসটা বাদ দিয়ে দেওয়া হলো। জয় বাংলা সেটা নিয়ে বিতর্ক তৈরি হলো, সেটাও বাদ দিয়ে দেওয়া হলো। তার মানে একটার পর একটা এই সরকার যে সমস্ত অ্যাক্টিভিটিস নিচ্ছিল তাতে মনে হচ্ছিল যে তাদের একটা আগুন দেয়া বা মূর্তি ভাঙা কোনোটাই তো এই সরকার ক্ষমতায় আসার পরে হয়নি, সেটা তো তার আগের ঘটনা, 5 তারিখের ঘটনা। কোনগুলা? 32 নম্বরে আগুন দেয়া বা মূর্তি ভাঙচুরের ঘটনা, সেটা তো অভ্যুত্থানের পরপরই হলো, কিন্তু এই সরকার আসার পর তো আরো বড়টাই হলো, সেটা পুরো ভবনটাই ধূলিসাৎ করে দিল, তাই না? তো তাতে করে মানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে যে এই সরকার বোধহয় এই 24কে এনে 71কে মুছে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। সেই কারণে এই বিষয়টা নিয়ে আরও মানুষের মধ্যে সন্দেহ তৈরি হলো। যেমন এটা আমি থ্যাঙ্কস দেব যে মন্ত্রী সাহেব মিডিয়াতে এসেছেন, সঙ্গে সঙ্গে এসে এটা মানুষের কাছে ক্লিয়ার করেছেন, এবং এই ক্লিয়ার করা আমি মনে করি যে সংঘাতে যে গণ্ডগোলটা তৈরি হয়েছে সেই জায়গায় আরও ক্লিয়ার করে ওনারা এটা সংশোধনী দিয়ে এটা করা উচিত। আরেক দিক দিয়ে আমি থ্যাঙ্কস দিতে পারি আরেকটা কারণে, এই প্রথমবার মনে হলো এই অধ্যাদেশের মধ্যে কারা মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দিতে গিয়ে কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, জামাত, তারপরে আপনার নেজামি ইসলামী, রাজাকার, আলবদর, সবগুলো এখানে সন্নিবেশিত হয়েছে। আমাদের এটাও একটা প্রাইড, এটাও এই সরকারকে থ্যাঙ্কস দেওয়ার যে যারা কারা জামাত কিছুই করে নাই, আলবদর কিছুই করে নাই, তো আমাদের এটা তো একটা চিহ্ন থাকলো যে কারা আসলে মুক্তিযোদ্ধা আর কারা ছিল স্বাধীনতা বিরোধী। এই বিষয়গুলো যখন সন্নিবেশিত হয় তখন তো ভালোই লাগে। এবং আমি মনে করি যে এই অতি শিগগির সরকার যদি এই এটা আরেকটু ক্লিয়ার করে আরেকটা অধ্যাদেশ জারি করে, তাহলে মনে হচ্ছে যে যত মানে ধূম্রজাল ছিল, বিশেষ করে বঙ্গবন্ধুকে টার্গেট করে যে সমস্ত কার্যক্রম হচ্ছে বলে মানুষের বিশ্বাস হয়। কারণ আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করবেন, বঙ্গবন্ধুর নাম কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুছে দেওয়া হচ্ছে একটার পর একটা, এটা কিন্তু এই সরকার আসার পরে হয়েছে। এবং শেখ হাসিনার আমলে শেখ হাসিনার একটা ক্রেজিনেস ছিল যেটা যে তার আত্মীয় স্বজন বঙ্গবন্ধুর নামে বিভিন্ন প্রতিষ্ঠান করা। এই সরকারের আরেকটা ক্রেজিনেস হচ্ছে যে বঙ্গবন্ধু যেখানে পাও সেখান থেকে এটাতে মুছে ফেলো, টাকা থেকে মুছে ফেলো, অমুক থেকে মুছে ফেলো। এই যে একটা টেন্ডেন্সি এই সরকার প্রতিষ্ঠা করছে, সব প্রতিষ্ঠান বা সব টাকায় এই ছবি তার ছবি জুড়ে দেওয়া হচ্ছে, সেটাকে যৌক্তিক মনে করেন না? না, আমি তো যৌক্তিক সেটাই তো বললাম, ক্রেজিনেস ছিল। আর এই ক্রেজিনেস এখন ঠিক করাটা কি? না, এটা ঠিক হচ্ছে না, এটা অতিরিক্ত হচ্ছে। এটা আপনি বঙ্গবন্ধুকে মুছে দিতে পারেন না, আপনি বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আবরারের নাম প্রস্তাব করতে পারেন না, এগুলো হচ্ছে ইয়ারকি। জি, ধন্যবাদ ডক্টর সায়ন্তন। এই বিতর্কগুলো ঘুরে ফিরে আসছে এবং বিএনপি এক ধরনের অবস্থান নিয়েছে এখানে। এর পাশাপাশি এই বিতর্ক থেকে বেরিয়ে আসার এবং এখন তো একটা ঐক্যের চেষ্টা করার কথা হচ্ছে, এবং জুলাই অভ্যুত্থানের পর আসলে চেষ্টা ছিল নতুন করে দেশটা গড়ার, সেগুলো বাদ দিয়ে কি আমরা সেই পুরনো বিতর্কেই আবার ঘুরে ফিরে চলে যাচ্ছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আলোচনায় দুজন সহ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা।
আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ইতিহাসের প্রয়োজনে কিছু বিষয় নির্ধারিত হওয়া দরকার, যেটা 54 বছরে হয়নি, এখন হলে মন্দ না, তবে এটা প্রায়োরিটি না। প্রায়োরিটি যেটা সংস্কার বা বিভিন্ন বিষয়ে এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য এবং একটি সঠিক নির্বাচনের দিকে যাওয়া, দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া, এগুলো হলো প্রায়োরিটি। তার পাশাপাশি এই কাজগুলো হোক, কিন্তু যেহেতু বিষয়টা খুব স্পর্শকাতর, অত্যন্ত সতর্কতার সঙ্গে এমনভাবে করতে হতো এবং সরকারের তরফ থেকে এটা ব্রিফ করতে হতো যে আমরা এই করেছি, এই ব্যাখ্যায়, তাহলে এই ভুল বোঝাবুঝির সুযোগ হতো না, সংবাদ মাধ্যমে এরকম রিপোর্ট আসতে পারতো না। আপনার কাছে কি এবং অস্পষ্ট মনে হয়েছে যে ভাষায় বলা হয়েছে? এইটা ঠিক পুরোটা পড়লেও স্পষ্ট মনে হয় না। আইন তো পুরোটাই পড়ার জিনিস নিশ্চয়ই। সংবাদ মাধ্যমের তো যারা কাজ যারা তারা খুব তাড়াহুড়া করে হয় না বুঝে অথবা তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে এরকম রিপোর্ট হয় করে ফেলেছেন। তবে যেই জায়গাগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটা না এসে এরকম অপ্রয়োজনীয় একটা ইস্যুকে এনে একটা সেন্সিটাইজেশন করা হয়েছে। ধরেন এই গত আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিবাদের আমলে যাদের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার বয়স নির্ধারণ করা হয়েছিল 12 বছর 6 মাস, 2111 জন সার্টিফিকেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, তাদের বয়স এই 12 বছর 6 মাসের থেকে কম, শিশু মুক্তিযোদ্ধাও হওয়ার যোগ্য না, এদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে মন্ত্রী ছিলেন মোজাম্মেল সাহেব, তার মুক্তিযোদ্ধার সনদ নাকি ভুয়া, এরকম রিপোর্ট আসলো। আরও অনেক মন্ত্রী, বিচারপতি, এদের নাম আসলো। সবচেয়ে বড় যেই জায়গাটায় ফাঁক রয়ে গেছে সেটা হলো শহীদের সংখ্যা। এই বিষয়টা ওই যে 30 লাখ একটা জিনিস আছে, ধরেন আমাদের মুক্তিযুদ্ধে যদি 30 লাখ না হয়ে 40 লাখ হয়, অথবা এটা 20 লাখ হয় বা আরও কম হয়, তাতে কি আমাদের ত্যাগ, আমাদের গৌরব, আমাদের যে অর্জন, সেটা কোনোভাবে ছোট বা বড় হয়ে যায়? এটা তো সত্য যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অনেক জীবনের বিনিময়ে, অনেক সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা আমাদের অর্জন করেছি। সেইখানে দেখেন, যদি এইটা হয় ঠিক আছে, এইটাও সত্য, সরকারি গেজেটে যেটা আসছে, শহীদের পরিবার যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের তালিকা আছে মাত্র 6,757টা পরিবার, তার মধ্যে আবার ভাতা পাচ্ছে 5,358টা পরিবার, 1,399 পরিবারের হদিসই নেই। তাহলে 54 বছরে কোনো সরকার এই শহীদদের মোটামুটি একটা তালিকা করে এইদিকে গেল না, গেল স্পর্শকাতরতা বিবেচনায়। এখন ধরেন একজন মানুষ মুক্তিযুদ্ধে গেল, সে যুদ্ধ জয় করে বীরের বেশে সুস্থভাবে ফিরে আসলো, আরেকজন আহত হয়ে ফিরে আসলেন কিন্তু কর্মক্ষম থাকলেন, আরেকজন আহত হয়ে কর্মহীন হয়ে পড়ার মতো অবস্থায় গুরুতর আহত হয়ে ফেরত আসলেন, আরেকজন শহীদ হলেন, ফেরতই আসলেন না। তাহলে যিনি ফেরত আসলেন না, শহীদ হলেন, তার পরিবারের স্যাক্রিফাইস বড়, নাকি যারা ফেরত এসছে তাদের কন্ট্রিবিউশন, তাদের স্যাক্রিফাইস বড়? তাহলে যারা ফেরত আসছে তাদের লাখ লাখ তালিকা করছেন, সব করছেন, আর যিনি স্বজনকে হারালেন, এই মুক্তিযুদ্ধে শহীদ হলেন, সেটাকে আইডেন্টিফাই করে তার পরিবারকে আপনি যেভাবে সম্মানিত করতে পারে রাষ্ট্র, সেটা করা। অথবা প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক যদি ইউনিয়ন পরিষদের সামনে এই নাম ফলকটাও টানানো থাকে, তাতে যদি শত শত বছর পরে তার প্রজন্ম দেখতে পারে যে আমার পরিবারের ওই লোক এই দেশের জন্য জীবন দিয়েছে, সেই প্রাউড ফিল করার জায়গাটা কেন রাষ্ট্র তৈরি করে দেয়নি? কারণ হচ্ছে ওই সংখ্যাটা স্পর্শকাতর বিবেচনা। এরকম অনেক বিষয় রয়ে গেছে, সেগুলি গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার। এখন এই যে সংখ্যা, এই যে কারা মুক্তিযোদ্ধা হ্যাঁ বা না, এর নতুন করে সংজ্ঞা নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ ছিল না, আর স্পর্শকাতর বিষয় বলে খুব গুরুত্বের সঙ্গে সরকারকে এগুলি আগে ব্রিফ করতে হতো, সেটা করেনি। আরেকটা যেটা আনিস ভাই বললেন, একটু সংক্ষেপে শেষ করি, শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার নাম বদল কেন হচ্ছে? এত অপব্যবহার হয়েছে, যথেচ্ছা আচরণ করেছে, নামকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে। শেখ হাসিনার যে অপশাসন এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা করা, তার খেসারত দিতে হচ্ছে তার বাবার
এই নাম এবং ছবিকে। এখন বাছাই করতে গেলে আপনি কতটা কোন নামটা রাখবেন আর কোনটা রাখবেন না সেই বাছাই করাটার জন্য তাহলে কমিশন করতে হবে। ফলে শেখ মুজিবুর রহমানের এবং মুক্তিযুদ্ধের যে ক্ষতিটা, এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 16 বছর ধরে করে নিজেও ডুবেছে, বাবাকেও ডুবিয়েছে। সরোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। একটা অভিযোগ উঠছে সরকারের বিরুদ্ধে যে তারা আসলে কোনটা আগে করবেন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ঠিক করতে পারছেন না, বরং ক্ষেত্র বিশেষে এমন কাজে হাত দিচ্ছেন যেটাতে অযথা বিতর্ক তৈরি হচ্ছে। আপনি কি এটার সাথে একমত? না, পুরোপুরি একমত না। কারণ হচ্ছে যে এই সরকার যতদিন আছে তাকে তো, যেমন ধরুন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো তার মন্ত্রণালয় কিছু সংস্কার করবে, তো এইটা তো একটা গুরুত্বপূর্ণ সংস্কার। এইটা যে প্রক্রিয়ায় সামনে এসেছে এবং যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত, সেটা এড়ানো যেত। কিন্তু এই মন্ত্রণালয়কে তো তার কিছু কাজ করতে হবে, নাকি সে 2 বছর বসে থাকবে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে তার কাজটা করতে দিতে হবে। এই কারণে ঠিকই আছে যে মানে প্রত্যেকটা মন্ত্রণালয় তার কাজ করবে। আর আমি জানি না যে আপনি কোনটার দিকে ইঙ্গিত করলেন যে এমন কিছু কাজে হাত দিয়েছে যেটা তার প্রায়োরিটি না। নির্বাচন যখন হওয়ার নির্বাচন হবে, মানে নির্বাচনের তো একটা টাইমলাইন পাওয়া গেছে এবং এটা নিয়ে আর ধোঁয়াশা সৃষ্টি করার কোনো আমি দরকার মনে করি না। ওই সময় নির্বাচন হবেই, অন্য কোনো অপশন নাই। কিন্তু ইন দ্য মিন টাইম এই সরকারকে তো আরও কিছু কাজ করতে হবে। এখন প্রশ্নটা এসছে ওই মিয়ানমার ইস্যু আর বন্দর ইস্যু নিয়ে, এবং এই দুটোকেই তো আসলে এখানে আমি বলবো যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বন্দর তো কাউকে দিয়ে দেওয়া হয়নি, এটা তো মানে সরকারেরও সেই ধরনের পিআর নাই বলে সরকার এটা ব্যাখ্যা করতে পারে নাই। এই যেভাবে প্রচার করা হয়েছে যে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, মোটেও ব্যাপারটা সেরকম ছিল না। যাই হোক, আমি সেটাতে আর ঢুকবো না। আমি মনে করি না যে সরকার খুব এমন কোনো কিছুতে হাত দিয়েছে যেটা, যদি এরকম হতো যে এইগুলোতে হাত দিতে গিয়ে সরকার বলছে যে না ভাই আমার আরও 2 বছর আমাকে আরও সময় দিতে হবে, তাহলে এই প্রসঙ্গটা আসতো। সরকার জুনের ব্যাপারে এখনও ফার্ম, মানে জুনের মধ্যে। তো এর মধ্যে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে সরকার হাত দিচ্ছে সেটা তাকে করতে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে প্রক্রিয়ার অনেকগুলো ক্ষেত্রে এই সমালোচনা করতে হবে যে প্রক্রিয়াগত দিকে অনেকগুলো খামতি আছে, বা এই যে যেমন ধরা যাক রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে ব্রিফিংয়ের অভাব মনে করছে, যে তারা অনেক কিছু জানতে পারছে না, তথ্যের অভাব আছে, কমিউনিকেশনের অভাব আছে, এগুলো কাটাতে হবে। এই স্পেসিফিক ইস্যুতে এটা ভাই নিয়ে আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ বলছি, এই ইস্যুতে ভাই ঠিকই বলেছেন যে এভাবে তো মধ্যরাতে এরকম করার দরকার নাই। এবং যেহেতু এই মানে এটা জানি না কী কারণে করেছেন, এই যে সংবাদ যেটা একটা পত্রিকায় আসলো এবং এত ম্যাসিভ সকাল পর্যন্ত একটা গুঞ্জন সৃষ্টি হলো, এটা তদন্ত করা উচিত যে এটা কি আসলে অনিচ্ছাকৃত নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু সরকার তো পারত এই সুযোগ না দিতে। মানে আপনি একটা অধ্যাদেশ করছেন, এত গুরুত্বপূর্ণ জিনিস, আপনি এটা প্রেস ব্রিফিং করে সব সাংবাদিকদের ডেকে বুঝিয়ে বলেন যে মুক্তিযুদ্ধের সহযোগী আমরা এইভাবে আলাদা ক্যাটাগরাইজ করছি, এই আমাদের উদ্দেশ্য। এটা বললেই কিন্তু আর এই সমস্ত হতো না আর কি। এখন যে এই বিতর্ক সৃষ্টি হওয়ার পরে গিয়ে আপনি ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, এটা দরকার ছিল না। অহেতুক একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে এবং এগুলো সুযোগ আওয়ামী লীগ নেওয়ার জন্য ওত পেতে বসে আছে, নিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এটা তারা কিভাবে এই মানে তাদের তো কিছু ইস্যু আছে যেটা তারা মানে খপ করে ধরে ফেলে, এরকম সেই ইস্যুগুলো। মুক্তিযুদ্ধের সংজ্ঞার ব্যাপারে আমি মনে করি যে এটা খুব স্পষ্ট সংজ্ঞা হয়েছে। কারণ হচ্ছে এখানে পরিষ্কারভাবে বলা আছে যে মুজিবনগর সরকার তথা অস্থায়ী সরকার, যেটা প্রবাসী সরকার, সেই সরকার হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্যে পড়বে। তো এর মধ্যে যারা এর সাথে জড়িত আছে সবাই আছে। আবার পরিষ্কার বলা আছে যে মুক্তিযুদ্ধের যারা সহযোগী কারা হবে, যে এই সরকারের যারা প্রশাসনে যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী হবে। ফলে এই দিক থেকে আমি অস্পষ্টতা দেখি না, বরং একটা খুব গুরুত্বপূর্ণ এবং সাহসী কাজ এই সরকার করেছে। এইটার ঐতিহাসিক গুরুত্ব আছে যে যুদ্ধের একটা সংজ্ঞা তারা দিয়েছে, যুদ্ধটা কার এগেনস্টে এটা খুব পরিষ্কারভাবে বলেছে। এটা কিন্তু আগে কখনো এইভাবে স্পষ্ট, আগে সবসময় কোলাবোরেটর এভাবে বলা হতো। তো এখন কিন্তু যুদ্ধটা পাকিস্তান এবং তাদের যারা দেশীয় সহযোগী ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ, এইভাবে বলা হয়েছে। ফলে এটা আশা করব যে পরবর্তীতে যে সরকারই আসুক এইটার ব্যাপারে ফার্ম থাকতে হবে, কারণ এটা ইতিহাসের জন্য। এটা আমাদের আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করতে চায় সেটার জন্য না, এটা ইতিহাসের স্বার্থে কতগুলো। এবং ওইখানে পরিষ্কার বলা আছে তৎকালীন, মানে যে সংগঠনটার কথা বলা হচ্ছে সে তৎকালীন, ফলে রাজনীতি করার সুযোগ নাই। এটা তৎকালীন মানে ওই সময় ইসলাম এটা নিয়ে কোনো ধরনের তাদের এখনো পর্যন্ত আমি দেখি নাই যে তারা এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাদের প্রতিক্রিয়া হয়তো তারা দেখাবেন বা কি করবেন সেটা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু ইতিহাসের স্বার্থে তো আপনাকে সত্য বলতে হবে। মানে ইতিহাস নিয়ে তো কোনো রাজনীতি করা চলে না, কিংবা ইতিহাস আংশিক বলা যায় না। ইতিহাসের মতো করে। তো এইখানে আমাদের আওয়ামী লীগ যেটা করেছিল ইতিহাসের একটা আওয়ামীকরণ। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে, বা এই সরকার একটা উদ্যোগ নিয়ে যেতে পারে, পরবর্তী সরকার সেটা কন্টিনিউশন করবে, এবং কন্টিনিউশন করার জন্য আগেই বসতে হবে সবার সাথে যে আমরা ইতিহাসটা একটা জাতীয় ইতিহাস রচনা করব, এবং সকল যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে অন্যান্য আমাদের যে ঐতিহাসিক ক্যারেক্টার যারা আছে তাদের ইতিহাসের যেটা ভূমিকা এটা আমরা সঠিকভাবে উল্লেখ করব। এটা টিকে থাকবে যদি পরের যে সরকার আসবে রাজনৈতিক দলগুলোর সাথে এখন সরকার কথা বলে উদ্যোগটা নেয়। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসে একটা কথা।
দর্শক, আপনারা দেখছেন ইসমাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো ডক্টর সায়ন্ত আপনার কাছে। এখন পর্যন্ত যে আলোচনা হচ্ছে সেখানে সংস্কার নিয়ে যেরকম আলাপ হচ্ছে, বিএনপি ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে একেবারে অনড়। আবার সরকারের তরফ থেকে তাদের যে সময়সীমা, যে ডিসেম্বর বা সামনের বছরের জুন, এই যে সময়সীমা নিয়ে দুটো বিরোধ, এর আসলে দুই পক্ষের যুক্তিটা কি? কেন ডিসেম্বরেই হতে হবে? এবং সরকার যে বলছেন যে তাদের একটু বেশি সময় লাগতে পারে, একটু সময় দেয়াতে বাধা আছে কোনো? ডিসেম্বরে হতে হবে এটা বলে নাই, বলছে ডিসেম্বরের মধ্যে। মধ্যে হতে হবে। তার মানে যত দ্রুত হয় তত ভালো। সেটা কেন ভালো? আপনি দেখেন যে বাংলাদেশে যে বিনিয়োগটা এরকম অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা অস্থিরতা থাকলে, অনিশ্চয়তা থাকলে হয় না। একজন মানুষ যে অর্থলগ্নি করবে, বিনিয়োগ করবে, সে ভাবে যে এখন আমি বিনিয়োগ করব, বিনিয়োগ করতে গিয়ে একটা কর্তৃপক্ষের সঙ্গে আমার নেগোসিয়েশন করতে হবে। আবার ক্ষমতার পট পরিবর্তন হলে কারা আসবে, তাদের পলিসি কী হবে, আবার নেগোসিয়েশনটা কি হবে, কিংবা নানান সময় নানান ফ্যাকরা যোগ হয়, ফলে বিনিয়োগটা হয় না। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। এই গত 9 মাসে ওয়ার্ল্ড ব্যাংকের হিসেবে 27 লক্ষ মানুষ আরও দরিদ্র হয়েছে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান, এই যে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়ে, এটা তো ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। দ্বিতীয় হলো, গণতন্ত্র উত্তরণের জন্য যত দিন বেশি লাগবে তত অনিশ্চয়তা বাড়বে। যে বাংলাদেশ একটা অনিশ্চয়তার দেশ, এইখানে বাইরের বিভিন্ন শক্তি এখানে খেলার ক্ষেত্র হিসেবে এই দেশকে ব্যবহার করে। বাংলাদেশেও বিভাজন প্রিয় জাতি আমরা, কখন কে কোন স্বার্থে কি করে বসবে এবং আদৌ আমাদের গণতন্ত্র উত্তরণ হবে কিরকম নানান ইস্যু আছে। সেই সব নানান বিষয়াশয় বিএনপি কিন্তু, বা বিএনপির সঙ্গে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা বলছে, কিন্তু সরকার শুধুমাত্র সংস্কারের বাইরে আর কোনো কিছু বলতে পারছে না যে কেন জুন পর্যন্ত লাগবে। সেই ক্ষেত্রে তারা বলুক যে ডিসেম্বর বা জানুয়ারিতে না হয়ে জুন পর্যন্ত সময় পেলে আমরা সুনির্দিষ্টভাবে এই সংস্কারগুলো আমরা করব। এখন যদি এই দলগুলো যদি একমত হয়ে যায় যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যেই আপনি সংস্কার করেন, আমাদের মত আছে এবং সহযোগিতা করব, সেটাও তো বলছে না। অথবা মনে করেন এইরকম একটা সন্দেহর ডালপালাও তো কোথাও কোথাও ছড়িয়েছে যে এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় কিনা, বা এদের মোটিভটা সেটার ভিত্তিটা কি? সেই ক্ষেত্রে এটার ডালপালা ছড়ানো, সেটার ভিত্তিটা হচ্ছে এই সরকার কোনোভাবে এই রাজনৈতিক দলগুলোর কাছে বা দেশবাসীর কাছে স্পষ্ট করছে না কেন জুন। দ্বিতীয় হলো, আপনি জুনের মধ্যে বলছেন, প্রেস সেক্রেটারি বলছেন যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন কোনো মাস বাদ দেয় নাই, যে কোনো সময় হতে পারে। আপনি যদি এপ্রিলে করতে চান এপ্রিল, জুনে করতে চাইলে জুন, সরকার বলে দেখ যে আমাদের একটু সময় দেন, আমরা এপ্রিল মাসে নির্বাচন করব এবং এই সময় তফসিল হবে, এই দিলাম, বা একটা রোড ম্যাপ আপনি দিয়ে দেন। সেটা যখন দিচ্ছে না এবং সরকারের ভেতর থেকে কেউ কেউ সেটা সহজ সরলভাবেই বলেন অথবা মোটিভ থেকেই বলেন যে মানুষ চাই আমরা 5 বছর থাকি, অথবা কোনো কোনো কর্নার থেকে যখন স্লোগান উঠে যে এই সরকারকে 5 বছর দেখতে চায়, তাতে কারো কারো মুচকি হাসিও আমরা দেখতে পাই। এবং কোনো কোনো জায়গা থেকে ভার্চুয়াল মিডিয়ায় হাইপ তোলা হয় যে এদেরকে 5 বছর রাখতে হবে, অথবা এরকম ন্যারেটিভ আনা হয় যে বিএনপি দেশের প্রধান রাজনৈতিক শক্তি, বিএনপি খারাপ এবং তারা এখন নির্বাচন হলে নিলে তারা ক্ষমতায় আসবে এবং লুটপাট করে দেশ খারাপ করে ফেলবে। ফলে এই দ্বন্দ্ব সন্দেহটা বাড়ে। এই যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে যদি বিশেষ করে বিএনপির মতো একটি বড় দল এবং তার সঙ্গে এক সুরে কথা বলছে অন্য যে রাজনৈতিক দলগুলো, এই সরকারের যদি দ্বন্দ্ব আরও অনড় অবস্থানে যায় এবং এই দলগুলো যদি এই সরকারকে বাধ্য করতে রাস্তার কর্মসূচি দেয় বা দিতে বাধ্য হয়, তাহলে কি হবে? তখন হয় সরকার বাধ্য হবে, সেটাও ভালো না যে বাধ্য হয়ে করলো, তাহলে অন্যরা আরও সাপ্রেস হয়ে যাবে, অথবা সরকার যদি তখন মনে করে অনর্থাকে দিবই না, সংঘর্ষ আরও বাড়বে এবং পতিত স্বৈরাচারের অনেকেই ছদ্মবেশে হলেও এই শক্তির মধ্যে ঢুকে দেশে অ্যানার্কি তৈরি, নাশকতা এগুলো বাড়াতে পারে। ক্ষতিগ্রস্ত হবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং এই সরকার।
অথবা মনে করেন অভিমান করে হোক, পরিস্থিতির কারণে সরকার পদত্যাগ করে বসলো। পদত্যাগ করলে কি হবে? তাহলে যেখানে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি ডক্টর ইউনূসের মতো মানুষকে কেন্দ্র করে যেই সরকারকে সবাই মেনে নিয়েছিল, সেইখানেই একমত হতে পারছে না। নতুন কোনো সরকার আবার গঠন হবে নির্বাচনকালীন, সেখানে কে প্রধান হবেন, কে অন্য উপদেষ্টা, একমত হওয়া এই দেশে এত সহজ নয়। তখন কি হবে? তখন ক্ষমতা যদি অন্য কোনো পক্ষের হাতে চলে যায়, সেই সুযোগ নিয়ে যদি ভারত তার পুরনো আধিপত্যবাদের আকাঙ্ক্ষাকে, যেখান থেকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে তাদের শক্তিকে আবার সেখানে তারা যদি এস্টাবলিশ করতে আসে, তাহলে দেশের পরিস্থিতি কি হবে? ফলে সমস্ত এই যে অনিশ্চয়তার মূলে হচ্ছে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সরকারের দূরত্ব ঘুচানো। বলছেন এটা স্পষ্ট করার দরকার আসলে ডিসেম্বর পর্যন্ত হলে আসলে কি সংস্কার তারা করতে পারবেন, জুন পর্যন্ত হলে কেন আসলে কি কি সংস্কারের জন্য, অথবা জুন হোক এপ্রিল হোক আপনি একটা টাইমলাইন দেন যে আমি এই মাসে করব, সেটাও তো সরকার বলছে না। কেন পেছাতে চায়, তাতে দেশের কি লাভ, কি তারা বেশি করতে চায় সেটা স্পষ্ট করছে না, এমনকি কবে করতে চায় সেটাও স্পষ্ট করছে না। তারা 6 মাসের নামতা পড়ে, 6 মাসের নামতা তো আমার দরকার নাই। আমার ওই কোরাস ওই দীর্ঘমেয়াদী সঙ্গীত শোনার টাইম নেই আমার। আপনি বলেন যে আমি এপ্রিলে করব এবং এই সময়ে তফসিল ঘোষণা হবে, এই সময় নির্বাচন হবে, আপনার নির্বাচনী প্রস্তুতি নেন এবং আমার এই সংস্কারের সহযোগিতা করেন। সরকার কেন স্পষ্ট করতে পারছে না? এবং এই অস্পষ্টতাই রহস্যময়তার সৃষ্টি করে এবং সেটাই বিভেদ বা এই যে সন্দেহ, এটাকে উস্কে দেয়, বাড়ায়। এবং সেই ক্ষেত্রে সরকারের যে অভিভাবক সুলভ আচরণ দরকার সেটাও করছে না। এনসিপি গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্রদের অন্যতম প্রধান শক্তি, বিএনপি এদেশের প্রধান রাজনৈতিক শক্তি, জামায়াত ইসলাম আর একটা শক্তি। এদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে সেটা নিরসনের জন্য যে সরকারের তরফ থেকে বসবে, অভিভাবকের ভূমিকাটা নেবে, সেটাও দেখছি না। এই যে ইশরাকের মেয়রশিপ নিয়ে যে কাণ্ড ঘটছে, আপনার কি মনে হয় না যে সরকারের তরফ থেকে যদি এটা নিয়ে আলোচনায় বসে মীমাংসা করা হতো, এই পরিস্থিতি তৈরি না, এটা সম্ভব ছিল? ইশরাক ওই রকম কেউ না যে রিজনেবল না, কথা শোনে না। বিএনপি এরকম রাজনৈতিক শক্তি না যে সরকার মধ্যস্থতা করতে চাইলে হতো না। এখানে এনসিপি আর বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো। সরকার একটা পার্ট, ইশরাক একটা পার্ট, এবং ইশরাক বিএনপি নেতা বলে বিএনপি সেখানে একটা পার্ট। এনসিপি এখানে পার্ট হয়ে পড়লো কেন? কৌশলে এনসিপি এবং বিএনপি মুখোমুখি কেউ দাঁড় করিয়ে দিল কিনা, এবং তারা এই ঘোলা পানিতে তাদের গন্তব্য অন্যদিকে নিয়ে যেতে চায় কিনা, সেই সন্দেহ তো অমূলক নয়। স্পষ্টতা খুব জরুরি। ধন্যবাদ। সরওয়ার তুষার, আপনার কাছে আসি। এনসিপির তরফ থেকে বলা হচ্ছে যে ঘোষণাপত্র বা জুলাই সনদ যে নামে ডাকা ঘোষণা করে সেটা হওয়ার পরে আসলে নির্বাচনের রোডম্যাপ হওয়া উচিত। এটার পেছনে আপনাদের কারণটা কি? আরেকটা অভিযোগ তোলা হচ্ছে বিএনপির তরফ থেকে, যেটা নাহিদ ইসলামও সেদিন বলছিলেন যে আসলে নির্বাচনের তারিখ চাওয়াটা ভারতের এজেন্ডা কিনা, এবং সেটা বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন চাইলেই যদি বলা হয় যেটা ভারতের এজেন্ডায় কথা বলা হচ্ছে সেটা গ্রহণযোগ্য নয়। এই দুটো ব্যাপারে যদি আপনাদের অবস্থানটা পরিষ্কার করেন। একটা হচ্ছে ঘোষণাপত্র আর সনদ কিন্তু দুটো আলাদা জিনিস। ঘোষণাপত্রটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের একটা স্বীকৃতির মতো, একটা দুই পাতার মধ্যে গণ অভ্যুত্থানটার প্রেক্ষাপট এবং ভবিষ্যতে বাংলাদেশের রূপরেখা সেখানে থাকবে। সনদটা হচ্ছে সংস্কারের সাথে সম্পর্কিত ব্যাপার। এখন যে সংস্কার নিয়ে যে সমস্ত আলাপ হচ্ছে তার মধ্যে কোন কোন ব্যাপারগুলোতে রাজনৈতিক দল একমত হচ্ছে, সেটা কিভাবে বাস্তবায়ন হবে, এইটা আসবে সনদের মধ্যে। এবং সেখানে নাহিদ ইসলাম, আমাদের দলের আহ্বায়ক, তিনি এই সর্বশেষ যে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেখানে তিনি বলেছেন যে আগামী নির্বাচনটা হতে হবে, যখনই নির্বাচনটা হোক, মানে এই যে টাইম ফ্রেমটা আলোচনার মধ্যে আছে, একটা তো টাইম ফ্রেম আমরা পাচ্ছি, এর মধ্যে নির্বাচনটা হতে হবে। এবং কিন্তু সেটা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। আমরা যদি জুলাই সনদের আগে নির্বাচনের তারিখটা ঘোষণা করে দেই, তাহলে যে সমস্যাটা হবে যে নির্বাচন তো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ডিজার্ভ করে, মানে নির্বাচনের সময় দলগুলো পরস্পরের সাথে প্রতিযোগিতা করবে। কিন্তু সনদ, এই সংস্কার, এগুলো তো একটা ন্যাশনাল কনসেনসাসের ব্যাপার, ঐক্যমত্যের ব্যাপার। ফলে আপনি নির্বাচনের তারিখটা আগেই ঘোষণা করে দিলে আপনি একটা প্রতিদ্বন্দ্বিতাময় পরিস্থিতি চলে যাবেন। তখন দলগুলো আর এই যে একসাথে বসে একটা ন্যাশনাল অভিমুখ ঠিক করছে, এটা তখন আর হবে না। তো এখন নাহিদ ইসলাম তো কিন্তু আবার এটা বলেন নাই যে আপনারা জাতীয় জুলাই সনদটা ওই 2026 সালের ডিসেম্বরে দেন। তিনি বলেছেন যে এই যে
অগাস্টে 1 বছর পূর্তি হচ্ছে 5 অগাস্ট, এর মধ্যে কি সংস্কার করবেন সেটা দ্রুত, এই যে আমরা ধারাবাহিকভাবে বসছি, ঈদের পর আবার বসা হবে, দ্রুত ঠিক করেন কি চেকলিস্টটা বের করেন, কি করবেন, কোন সংস্কার করবেন সেটা জুলাই সনদে লেখেন, এবং জুলাই সনদের মধ্যে আপনি প্রণয়ন করার পরে সব দল নিয়ে বসে বলে দেন যে আমরা অমুক মাস, অন্তত এখন মাস বলেন, তফসিলের সময় আপনি ডেট বলবেন। এই হচ্ছে আমাদের দল থেকে বক্তব্য, এবং এটার কারণ খুব সঙ্গত কারণ আমাদের কাছে আছে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। আরেকটা ব্যাপার আছে যে সনদ ছাড়া যদি নির্বাচন হয় সেটা কিন্তু আমাদেরকে মানে আবারও 34 বছর আগে ফেরত নিয়ে যাবে। এটা আমরা চাই না। আমরা চাই যে ন্যূনতম সংস্কার, যেটা মৌলিক সংস্কার, ন্যূনতম সংস্কার মৌলিক সংস্কার এখন একই ব্যাপার, এটা হয়ে তারপর নির্বাচনের দিকে যাক ওই টাইম ফ্রেমের মধ্যেই। এবং এখন তো গতকালেও বৈঠক হলো, সেখানে সব দল ছিল, আমাদের দলের পক্ষ থেকে আমিও ছিলাম, সেখানে কিন্তু সবাই খুবই আন্তরিক, মানে প্রত্যেকটা দলই। কিছু টেকনিক্যাল ভিন্নমত আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু 70 অনুচ্ছেদ কেমন হবে, সংসদে নারী আসনের ব্যাপারটা কী হবে, স্থায়ী কমিটিগুলো বিরোধী দলের কাছে থাকবে কি না, এই সমস্ত ইস্যুতে কিন্তু দলগুলো প্রায় কাছাকাছি আছে, এবং মোটামুটি খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে, এবং সবাই নমনীয়, সবাই কোঅপারেটিভ। আমি অন্তত যেটুকু দেখেছি। এখন ঈদের পরে আবার টানা শুরু করবে, তারা প্রতিদিন বসবে, তার মধ্যে দিয়ে কমিশনও চায় যে জুলাইয়ের মধ্যে সনদটা হয়ে যাক। তো জুলাইয়ের মধ্যে সনদ হয়ে গেলে আমার ধারণা এই যে এখন যে নির্বাচনের তারিখ নিয়ে এত আলোচনা, এটা তখন সনদের পরেই নির্বাচনের তারিখটা ঘোষণা, বা অন্তত মাসটা ঘোষণা তখন করে ফেলবে সরকার, আমার ধারণা মনে হচ্ছে আর কি, সমস্ত কিছু দেখে। আর এই যে নাহিদের বক্তব্য, যেটা যে কিছু দল ভারতের সাথে না, এটা তার নির্বাচন বক্তব্যটা চায়। ঠিক এরকম ছিল না। তার বক্তব্যটা ছিল যে ভারত যেটা 24 জানুয়ারির আগে, মানে এটা তো আপনাকে উত্তরটা বের করতে হবে যে ভারত এত উৎসুক কেন। মানে বাংলাদেশের কোনো দল নির্বাচন চাইলেই সে ভারতের লাইনে কথা বলছে, ব্যাপারটা এই না, কিন্তু ভারত এখন হঠাৎ করে এত উৎসুক কেন। যারা 24 জানুয়ারির আগে বলল যে বাংলাদেশে নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদের উত্থান ঘটবে, তখন কিন্তু তাদের চোখে বিএনপিও ইসলামিক মৌলবাদী ব্লকের অংশ, এবং বললো যে আমরা যারা, এইটা ছিল শিরোনাম যে বাংলাদেশ ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি। মানে ইলেকশন চাওয়াটা হলো ইসলামিক ফান্ডামেন্টালিজম, আর আওয়ামী লীগকে আনইলেক্টেড কায়দায় ক্ষমতায় রাখাটা হলো ডেমোক্রেসি। এটা ছিল ফ্রেমিং। সেই ভারত এখন কি হলো যে প্রতিদিন তারা বলতেছে যে সংস্কার কেন ইউনূস সরকার করবে, সংস্কার তো পরবর্তী নির্বাচিত সরকার করবে, আপনারা ইলেকশন দিয়ে দেন, ইলেকশন ডেট দিচ্ছে না কেন। এটা তো আমাদের উত্তরটা বের করতে হবে যে ভারতের তো একটা এজেন্ডা আছে। এখন কোনো দলের সাথে যদি মিলে যায় তার মানে তারা খুব আতাত করেছে, এইটা আমাদের বক্তব্য না, কিন্তু এটা তো আমাদের জাতীয় স্বার্থে বের করতে হবে যে ভারতের ইন্টারেস্টটা কি এখানে। তো নাহিদ ইসলামের বক্তব্য হচ্ছে কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়, তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। এটা কিন্তু মিসকোট, কারণ হচ্ছে এটা সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ডে এই অকাজটা করেছে। নাহিদ ইসলাম বলেছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার, জনগণ মিলে ঠিক করবে নির্বাচনের তারিখ কবে হবে না হবে। আমরা রাজনীতিতে সামরিকীকরণ চাই না, এবং আমরা দেখতে পাচ্ছি পাশের দেশও মানে নির্বাচনের ব্যাপারে খুব অতি উৎসাহ দেখাচ্ছে। এরপরে এই কথাটা ছিল না যে এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, এটা ছিল তার বক্তব্য, কিন্তু এটা এরপরে ছিল না যেটা আপনি বললেন যে অনেক দল তাদের সুর মিলিয়ে কথা বলছে, এবং পরবর্তীতে আবার মানে ওই পত্রিকা দুজনের বক্তব্যই মিসকোট করেছে, নাহিদ ইসলামের বক্তব্য এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্য। এটাও আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে, এবং তারা বলেছেন যে ওখানে তর্কাতর্কি হয়েছে, এরকম কোনো পরিবেশই ছিল না, আমি সেখানে উপস্থিত ছিলাম। এই মিসকোটেশনটা একটা বিভ্রান্তি তৈরি করেছে সোশ্যাল মিডিয়া, পরে আমি এটা ক্ল্যারিফিকেশন করে একটা লেখাও লিখেছিলাম। আমি যেটা বললাম তার বক্তব্যের ফোকাসটা ছিল যে রাজনীতিবিদরা ঠিক করবেন মানে নির্বাচনের ডেট। দ্বিতীয়ত হচ্ছে ভারত যে বাংলাদেশে এখন আবারও নানাভাবে তৎপরতা চালাচ্ছে তাদের লাগামটা ধরে রাখার জন্য, এটার ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ডক্টর শান্ত যে কথা বলছিলেন যে কেউ বা কোনো শক্তি হয়তো চাচ্ছে যে বিএনপি এবং এনসিপি একটা মুখোমুখি অবস্থানে যাক, সেই বক্তব্যের ব্যাপারে আপনার কোনো বক্তব্য? আমি জানি না, এটা এরকম কেউ কারোর ইচ্ছা হতেই পারে, কিন্তু এনসিপি এবং বিএনপি মুখোমুখি অবস্থান আছে আমার কাছে এরকম মনে হয় না। বাকযুদ্ধ আছে, সমালোচনা আছে, কিন্তু মানে দলগুলো দায়িত্বশীল জায়গাগুলো থেকে আপনি দেখবেন দুই দলই কিন্তু দায়িত্বশীল কথাবার্তা বলছে। মানে আমি যদি এমনিতে কে কি ব্যক্তিগত, যেমন দুদু সাহেব তো প্রতিদিনই এমন সব কথাবার্তা বলছেন, ওইটা যদি আমলে নিয়ে এনসিপি বসে থাকে তাহলে বিএনপির সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। কিন্তু ওইটাকে তো আমরা বুঝতে পারছি যেটা তার বক্তব্য, ইভেন বিএনপি ওই বক্তব্য নিয়ে খুশি না। বিএনপির যারা দায়িত্বশীল এবং বিএনপির যারা দলীয় পজিশন আমরা সেটাকে দেখি, তো সেখানে আমাদের তাদের সাথে পার্থক্যটা এইটুকুই, তারা বলছেন যে এখনই নির্বাচনের ডেট ঘোষণা করেন, আর আমরা বলছি যে নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু এই জুলাই সনদটা আগে হয়ে যাক, জুলাই সনদের পরে আপনি নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করেন, এইটুকু। কিন্তু এটা মুখোমুখি হয়েছে, দুইটা দলই বুঝে যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে এই দলগুলোর যে প্রতিযোগিতা থাকবে, সমালোচনাও থাকবে, কিন্তু আবার সহাবস্থানটা জরুরি, এটা দুই দলই বুঝে বাংলাদেশের স্বার্থে। এখন
এইটাকে কেউ মুখোমুখি করলে তারা চেষ্টা করতে পারে, কিন্তু কিন্তু ইস্যুতে প্রতিযোগিতা কাঙ্ক্ষিত ছিল না, না, দরকারই ছিল এটা না, এটা কিন্তু এনসিবি ইনভলভ না, এটা তো সরকার এবং ইসি এবং ইশরাক সাহেব তাদের ব্যাপার। কিন্তু তখন যে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি যে, সেটার কারণটা কি তাহলে? নির্বাচন কমিশনের অনেকগুলো ইস্যুতে আমাদের তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন তারা এই যে প্রথমত ইসি পুনর্গঠনের দাবি তো আমাদের পুরনো ছিল, আবার এই ইস্যুটাও, এই যে ইশরাক সাহেবের ইস্যুটাও কিন্তু তারা ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। এটা আমাদের বিএনপির সাথে কোনো ব্যাপার না, এটা হচ্ছে নির্বাচন কমিশন। আপনি এইটা, এবং যেটা পরবর্তীতে আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে যা বেঞ্চ বসলো, তারাও কিন্তু এটা তিরস্কার করলো নির্বাচন কমিশনকে, যে আপনার ভূমিকা, আপনি কিভাবে জাতীয় নির্বাচন দেবেন যদি আপনি এই একটা সিটি কর্পোরেশনের ব্যাপারে সিদ্ধান্তে না আসতে পারেন, মানে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন। এটা তারাও বলেছে। এই সমস্ত জিনিসে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন এটা আগামী ইলেকশন কিভাবে দেবে, যে তার তো ফার্ম কোনো অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে না। আর ইসি পুনর্গঠন বা তারা প্রত্যেকটা সংস্কারের বিরোধিতা করেছে, কিন্তু ইলেকশন সংক্রান্ত যতগুলো সংস্কার আছে প্রত্যেকটা তারা আগ বাড়িয়ে বিরোধিতা করেছে। তাদের তো বিরোধিতা করার কোনো দরকার নাই। সংস্কার, নির্বাচনের বিষয়ে কোনটা সংস্কার কিভাবে হবে, এটা এই যে স্টেক হোল্ডার যারা, তারা সিদ্ধান্ত নেবে। সেটা আপনি, সরকার চেকলিস্ট তৈরি করেছে যে এগুলো আশু বাস্তবায়নযোগ্য। আপনার কাজ হচ্ছে ইলেকশন কমিশন, ওইটা যখন সংস্কার হয়ে যাবে আপনি তার আন্ডারে কাজ করবেন, সেই সংস্কারকৃত আইনের আন্ডারে, ওই বিধিবিধানের আন্ডারে। আপনি যদি বলেন যে না না এই সংস্কারগুলো এখন করা যাবে না, তাহলে তো বোঝা যায় যে আপনার মোটিভ নিয়ে সুবিধাজনক না। এবং আমরা না শুধু, এখন কিন্তু এটা প্রধান বিচারপতি মন্তব্য করার পরে এটা কিন্তু এখন আদালতও বলেছেন যে এই নির্বাচন কমিশন আপনারা কি কাছারিতে এসেছেন, এরকম একটা মন্তব্য করেছেন। তো এই ইলেকশন কমিশন পুনর্গঠনে আমাদের দাবিটা আগে থেকেই ছিল, সেই জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে থেকে ছিল, যে এই আইনে এই নির্বাচন কমিশন ভালো নির্বাচন দিতে পারবে না। জি, ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনার কাছে ফিরে আসি। বোধহয় আগের প্রসঙ্গে আপনি কিছু যোগ করতে যাচ্ছিলেন, সেটা যদি করতে চান করতে পারেন। এর পাশাপাশি এখন এই যে সামনে ঈদের পরবর্তী সময়ে সবাইকে নিয়ে একসাথে জুলাই সনদ এবং তারপরে যে প্রক্রিয়া আসলে সরকার এগোতে চাচ্ছে, তার কিছু কিছু পক্ষে বিপক্ষে যুক্তি আমরা শুনলাম। আপনার কাছে এই প্রক্রিয়াটার ব্যাপারে কি মনে হয়েছে? আমি আগের প্রসঙ্গ যদি বলি, তাহলে আমি বলবো যে এই আমরা যে নিয়ে মুক্তিযুদ্ধর যে বিষয়টা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এটা আইন মন্ত্রণালয় থেকে এটা তৈরি হয়েছে। কারণ আইন মন্ত্রণালয় এটাকে বেটিং করার জন্য উপদেষ্টা পরিষদ কিন্তু তাদেরকে ক্ষমতা দিয়েছে, তারা সেটা না করে তার মানে যাচ্ছে তাইভাবে ছেড়ে দিয়েছে বলে এই বিতর্কটা তৈরি হয়েছে। এখানে একটা সূক্ষ্ম রাজনীতি আছে, কিন্তু এই রাজনীতিটা বিগত সরকারও করেছে, এই সরকারও যদি তাই করে থাকে তাহলে তার রাজনৈতিক সরকার থেকে এরা পার্থক্য রইল না। সূক্ষ্ম রাজনীতিটা হচ্ছে বিগত সরকার যেটা করেছে, যেমন জিয়াউর রহমানের সনদ বাতিল করে, খেতাব বাতিল করে দেওয়া, তারপরে আরো কয়েকজনেরকে যেগুলো করেছিল সেগুলো কিন্তু খুব লেগেছিল মানুষ এটা কিন্তু সহজভাবে নেয় নাই। আর এখন যেটা হচ্ছে, এইটার সূক্ষ্ম রাজনীতি হচ্ছে যে মুজিব বাহিনী যারা ছিল, যে শেখ মনি, তারপরে সিরাজুল আলম খান, এদেরকে বাদ দেওয়ার, এদেরকে মুক্তিযোদ্ধা থেকে বাদ দেওয়ার জন্য একটা সূক্ষ্ম কারসাজি এখানে আছে। প্রায় 400-র মতো লোক আছে এখানে। সো এদের অভিযোগ হচ্ছে যে এরা যথাসময়ে মুক্তিযুদ্ধে অংশ নেই, কিন্তু এরাও ট্রেনিং নিয়েছে, এরাও যুদ্ধ করেছে। আপনি 2 দিন আগে আর পরে যেটাই হোক, সেই বিতর্ক সৃষ্টি করে, তাহলে মানে এরা যদি আওয়ামী লীগের লোক, যেহেতু মুজিব বাহিনীর লোক, যেহেতু তাদেরকে বাদ দেওয়ার মোটিভ থেকে যদি এটা করে থাকে, তাহলে সেটা অবশ্যই আমি মনে করি যে একটা অন্যায় হবে। আর এটা একটা সিম্পল বিষয় ছিল। আমি আমাদের মুক্তিযোদ্ধা উপদেষ্টা এসেই যে জিনিসটা বলেছিলেন, আমার যেটা ভালো লেগেছিল, বলছে যে সশস্ত্র মুক্তিযোদ্ধা যারা, তারা আর অন্যদের সাথে তো তাদের একই পাল্লায় তো তাদের দেখা না, আমরা সশস্ত্র মুক্তিযোদ্ধা কারা ছিল সেটা আলাদা করব। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যুদ্ধে যাব, আমি প্রাণ দেব, আর আরেকজন আমাকে পরিচালিত করছে, তারও অবদান আছে, কিন্তু আমার অবদানটা তো একেবারে ফ্ল্যাট হতে পারে না। তো সেই দিক থেকে এই জিনিসটা আরো ক্লিয়ার করতে হবে। বীর মুক্তিযোদ্ধা সবাইকে বলে দিলাম বীর মুক্তিযোদ্ধা, তাহলে আর সশস্ত্র মুক্তিযোদ্ধাদের আলাদা করলাম কোথায়? সামনে যদি অধ্যাদেশ ঠিক করে তাহলে সেটাও তারা করতে পারে। আর আপনি যে প্রশ্ন করলেন, আমরা তো সবাই চাচ্ছি যে ডিসেম্বরে ইলেকশন হোক, এনারা কেন জানি ডিসেম্বরের পরে যেতে চান আমি তা জানি না। কিন্তু গতকাল যেটুকু মিটিং যেটা ছিল আর কি, আমাদের সবাইকে মিলে যে মিটিংটি ছিল, এটা কোরিয়াল ছিল আমার মনে হলো। আমি তার মিটিংস যেগুলো দেখেছি, এবং তারা 70 অনুচ্ছেদ নিয়ে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিতর্ক, যে সেটা ভোট কখন দিতে পারে, সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রে, সংসদ পরিবর্তনের ক্ষেত্রে, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, আরও একটা পর্যায়ে দিতে, অর্থ বিলের ক্ষেত্রে, 3টা বেলায় দিতে পারে। আমি মনে করি যে এটা 3টা বিষয়ে তো তারা একমত হয়েছে অন্তত।
এই তিনটা ইস্যু নিয়ে তাহলে এমপিদেরকে একটা স্বাধীন সত্তা দেওয়া, যেটা আমাদের সংবিধানে এখন নাই, বা অনেক অনেক বিচারপতি বলেন যে না এখনও তারা ভোট দিতে পারবে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। খায়রুল হক বলে গেছেন যে, খায়রুল হক না ভদ্রলোক প্রধান বিচারপতি যিনি ছিলেন, খায়রুল দেই ওই খায়রুল, আচ্ছা যাই হোক, উনি বলে গেছেন যে কিন্তু এখনো কিন্তু যে বিদ্যমান ইয়েতে আমাদের সংবিধান যেটা আছে সেটাতে 17 অনুচ্ছেদের বাইরে গিয়ে একজন সংসদ সদস্য ভোট দিতে পারে, কিন্তু কেউ দেয় নাই, কেউ এই চ্যালেঞ্জ দেয় নাই। তো আমি মনে করি যে এই বিষয়টা তারা একটা ভালো ডিসিশন নিয়েছে। তারপরে বিরোধী দল থেকে যে সংসদীয় সভাপতি করবে সংসদীয় কমিটিগুলোর, এটা 3-4টা কমিটির কথা, বিশেষ করে সরকারের ব্যয়ের ক্ষেত্রে যে সমস্ত কমিটিগুলো আছে সেগুলোতে দেওয়ার এই জিনিসটা ভালো হয়েছে। কিন্তু এটাও ঠিক যে তাদেরকে সবগুলোই যদি তাদের বিরোধী দলকে দেয় এটা সম্ভব না, কারণ বিরোধী দল থেকে এত লোক নাও পাইতে পারে। সো একটা সামঞ্জস্য এখানে রাখা হয়েছে। আর সংসদের যে মহিলাদের যে আসন, এটা নিয়ে আমার একটু অবজারভেশন আছে। মহিলাদের আসন 100 বাড়াতে হবে কেন? যেই মহিলাদের জন্য কোটা দিতে হবে কেন? এত কোটা নিয়ে এত কত কাহিনী। কোটা তো এখন সব জায়গায় শুরু হয়ে গেছে, আবার শিক্ষার ক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো দিচ্ছে, চাকরির ক্ষেত্রে দিচ্ছে, কোটা আলারা আবার কোটা নিয়ে ইয়ে করতেছে, এবং দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটার থেকে এরা বেশি চাকরি নিয়ে নিছে এখন, যে তদবির করে বা মানে বিনা পরীক্ষায়। সো এগুলো তো একটা অস্বস্তিকর বিষয়। যারা কোটা আন্দোলন করলো তারা আবার কোটায় চাকরি করতেছে, আবার এখানেও কোটা দিতে হবে কেন? লিঙ্গ কোটার আবার জরুরি হয়ে গেল কেন একটা সংসদে? লিঙ্গ কোটা আমি চাই না যে কোনো লিঙ্গ কোটা ওখানে থাকবে, এখানে সবাই একযোগে। এটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হয়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে সামনে এগিয়ে আনার জন্য। সেই কোটার বিরোধিতা না, এখানে মহিলারা কোনোভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। রাজনীতিতে তাদের সমান অংশগ্রহণ দেখেন আপনি যেটা করবেন সেটা বলেন, যেটা কি করতে হবে এইখানে করতে হবে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা যে আপনি যে 300 প্রার্থী দিচ্ছেন সেখানে এত % মহিলা দিতে হবে, আপনি সেটা করেন। আপনি ওইটা না করে উল্টা কেন সংরক্ষিত আসন করছেন? এগুলো তো এই অলংকার হয়। রাজনীতি তো সরাসরি নির্বাচনের প্রস্তাব করা হয়, হ্যাঁ সরাসরি করুক, এবং সেটাই সংস্কার কমিশনের প্রস্তাব। না, সংস্কার কমিশন কি করতেছে? সংখ্যা বাড়িয়ে দিতে বলতেছে সরাসরি নির্বাচন এবং সরাসরি নির্বাচন করতে বলছে। আমি বলছি সরাসরি মহিলাদের কোনো কোটাই থাকবে না। যে 300 আসন আছে সেখানে আপনি বাধ্য করবেন রাজনৈতিক দলগুলোকে, আপনার যে প্রার্থী সংখ্যা যদি আপনি 300 দেন সেখানে 100 মহিলা দিতে হবে, কিংবা খুব লাভ হবে না। লাভ না হলো উনি তো নিজের জয় হয়ে আসবে নিজের ইয়েতে হবে। আমি একটু না, আমি এখন যেটা হচ্ছে সেটা কি? এটা তো অনুকম্পা, এটা সোশ্যাল মিডিয়া, এগুলো আমরা এখন জাতীয় টেলিভিশনে বলতেও পারি না তারা কিভাবে নির্বাচিত হয়। এদিক থেকে আমি মনে করি যে এটা পুনরায় চিন্তা করা উচিত। বলছি যে এই যে ফর্মুলা আবার দিচ্ছেন এটা অনেকের কাছেই শুনেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোকে যদি বাধ্য করেন, একটা রাজনৈতিক দল যখন ক্যান্ডিডেট সিলেকশন করে কাকে নমিনেশন দিবেন, সেই ক্ষেত্রে তার অনেকগুলা জিনিস দেখে যে ওইখানে নির্বাচিত প্রতিপক্ষ ক্যান্ডিডেট কে হবে অন্য দলের, তার সঙ্গে জিতে আসার মতো এরকম যোগ্য একজন ক্যান্ডিডেট তারা সেট করে। সেই ক্ষেত্রে একজন যোগ্য পুরুষ ক্যান্ডিডেট যদি থাকে যেখানে বোঝা যায় নিশ্চিতভাবে সে জিতে আসবে, তারে বাদ দিয়ে একজন নারী ক্যান্ডিডেট ওইখানে দিবে না। তখন কি হবে, একটা দুর্বল জায়গায় যেখানে পরাজিত ওই বাধ্যবাধকতার জন্য যেখানে জেতার সম্ভাবনাই নেই, ওইখানে একজন নারী ক্যান্ডিডেট দিয়ে দিল। আলটিমেটলি সংসদে নারীর পার্টিসিপেশন ওইভাবে হবে না, কারণ প্রত্যেক দলের তো টার্গেট থাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যে এমপি নির্বাচিত হয়ে আসার মতো তার জনপ্রিয়তা, তার অন্যান্য কৌশল, সক্ষমতা সব মিলিয়ে আছে। শুধু দল মার্কা নমিনেশন দিয়ে দিলেই তো হয় না। সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়ায় দলকে বাধ্য করলে দল ওইভাবে এমপি নির্বাচিত হয়ে সংসদে আসবে, সেই সংখ্যাটা খুব পাবে, এটা যৌক্তিক না। 350 এর মধ্যে যে 50 জন আছে সেই 50টা আপনি সরাসরি ভোট দেন এবং সেখানে নারী হোক। সেটাই বলছে এই 50টা না হয়ে 100 করার কথা বলছে। না কেন আপনার লিঙ্গ কোটা এত বাড়াবেন কেন? 50 না হয়ে 100 হোক, কারণ হচ্ছে আপনার অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই অর্ধেক জনগোষ্ঠীকে আপনি যদি এইভাবে প্রতিযোগিতামূলকভাবে যেহেতু আপনি আনতে পারছেন খুব নগণ্য সংখ্যক, সেই জন্য সিলেকশন ক্রাইটেরিয়া এইভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে তাদেরকে একটু প্রিভিলেজ দিয়ে বা কোনো একটা
ফর্মুলা বের করে সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে হবে। এইখানে আসলে সব দলের একমত হওয়া উচিত। শুধু বিএনপি বলছে যে আগে যেইভাবে ছিল সংসদে তারা প্রতিনিধি হোক, কিন্তু সরাসরি নির্বাচনে হইলে সেটা একটা প্রক্রিয়াগত বিষয় আছে। আপনি ওই যে সিটি কর্পোরেশন বা কাউন্সিলর বা উপজেলায় যেরকম মহিলা ভাইস চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলে 3 কাউন্সিল নিয়ে একজন নির্বাচিত হয়, পুরুষ হয় একটা এরিয়া নিয়ে, ওয়ার্ড নিয়ে, তারপরও তার দেখা যায় তার ওই যে অর্থ বরাদ্দ, তার কাজ, তার অধিকার, এগুলো সে অবহেলিতই থাকে। ফলে আপনি শুধু নতুন করে 100 জনকে পুরা আসনের বিন্যাস কিভাবে করবেন, কত লোকের মধ্যে সে ইলেকশন করবে, যদি প্রতিযোগিতাটা তো তাহলে নারীদের মধ্যে হতে হবে, সরাসরি ভোটে হলেও, সেটা একটা জটিল প্রক্রিয়া তৈরি করবে। এবং আপনি যদি এরিয়া সিলেকশন করতে যান সেখানে, সেইটারও ইউনিফাইড ফর্মুলা বের করা কঠিন। সেই জন্য এটা নিয়ে অনেক ভাবার সময় লাগবে, যেহেতু প্রাথমিকভাবে আগে যে পদ্ধতি ছিল সেটা বহাল রেখে সংখ্যাটা 50 থেকে 100 করে দিলে আপাতত একটা শুরু হবে। ধন্যবাদ। সারোয়ার তুষার যদি আর কিছু যোগ করেন। এইটার ব্যাপারে এটা গতকালকের আলোচনা একটা অনেক সময় নিয়েছে, কিন্তু বেশিরভাগ দল, দু একটা দল বাদে, মানে নীতিগতভাবে কিন্তু সবাই একমত। এখানে অবজেক্টিভটা হচ্ছে সরাসরি ভোটে পূর্ণাঙ্গ এমপি হিসেবে নারীরা পার্লামেন্টে যাবে। মানে এই সংরক্ষিত আসনে যেটা হয়, এটা কিন্তু যেটা ভাই বললেন যে এটা তো একটা কোনো কাজে আসে না, মামি চাচি খালাদের এদেরকে দিয়ে দেয়, এবং এটা শুধু রাষ্ট্রের পয়সা নষ্ট করা। এই কারণে মানে আপনি জনগণের ভোটে চলে আসবেন এবং তৃণমূল থেকে উঠে আসবেন, এটা হচ্ছে নীতি। পদ্ধতির প্রশ্নে এক্সিকিউট করার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে, যেমন ঘূর্ণায়মান পদ্ধতির একটা কথা এসেছে, তারপর হচ্ছে যে 3 আসন মিলে 1 আসন, এটা দুটোরই কিছু ড্রব্যাকস আছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা বলেছি যে নীতিগতভাবে আমরা এটার ব্যাপারে একমত যে নারীরা পার্লামেন্টে, যখন আপনি দলের কাছে দিয়ে দেন ব্যাপারটা যে দল এত % দিবে, তখন কিন্তু একজন পুরুষের সাথেও তাকে কম্পিট করতে হবে, ফলে তিনি যাবেনই এটা কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমরা মানে যেটা কমিশনের প্রস্তাব যে নারী ভার্সাস নারী, সেখান থেকে নারী যাবেই সংসদে 100 জন, এটার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়ে আরও বেটার পদ্ধতি আমরাও খুঁজছি, কমিশনকে অনুরোধ করেছি। কারণ ঘূর্ণায়মানে যে সমস্যাটা হচ্ছে, আপনি আজকে এই আসন থেকে দাঁড়ালেন, একজন নারী, তিনি জিতে আসলেন, এখন পরের বার আপনি আসনটা সরিয়ে আরেক জায়গায় দিয়ে দিচ্ছেন, তো উনি যে একটা জনভিত্তি তৈরি করেছেন, এটা কি হবে? পাশাপাশি এখন ওই যে আরেক যেখানে দিয়েছেন, ওখানে দেখা যাবে অমুক দলের একজন খুবই হেভিওয়েট, ধরা যাক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের আসনে গিয়ে পড়লো, লটারি তো এটা, উনি কেন ছাড়বেন? উনি তো 15-20 বছর ধরে ওইখানে একটা ভিত্তি তৈরি করেছেন। এই সমস্যাগুলো রোটেশনে আছে। এই আবার 3 আসন মিলে 1 আসন, যেটা এটা তো এক্সট্রা বার্ডেন, 3টা আসনে দৌড়াদৌড়ি করা, মানে এত বড় এরিয়া, আবার 2টা, কিছু সংকট আছে। আরও কিছু মানে যেমন কিছু কিছু দল বলেছে যে পিআর এর মাধ্যমে করেন, আমরা যেমন উচ্চকক্ষে পিআর চাচ্ছি, কেউ কেউ বলেছে যে লোয়ার ইয়েতেও ওই 100 জন্য পিআর, মানে আপনি যত % ভোট পাচ্ছেন ততজন এমপি যাবে, ওই মানে ইনডিরেক্ট ভোটিংয়ে আর কি। এটার ব্যাপারেও সবাই একমত না, ফলে পদ্ধতি নিয়ে এখনো এটা আনসেটেল, কিন্তু নীতিগতভাবে মোটামুটি সবাই এক জায়গায় আছে। জি, জনাব আলমগীর। আমারও এটা নিয়ে যে খুব যে আমি দ্বিমত করি তা না, কিন্তু কথা হচ্ছে যে তুষা যেভাবে বলছিল যে এবার এই আসন থেকে এই ভদ্রমহিলা জিতলেন, তার পরবর্তীতে উনি ওইখানে যাবেন কেন? উনি তো এতই যদি জনপ্রিয়তা অর্জন করেছেন, উনি ওই আসনে হতে পারেন। তো সরকার যদি নির্ধারণ করে যে 300 আসনের মধ্যে বা 50 আসন, এখন যেটা আছে 50 আসনকে আমরা বিন্যাস করব, তো 50 আসন 50 জায়গায় থাকবে, সেখানে যে নারীরা হতে পারে। এখন যদি আপনারা যেভাবে বলতেছেন যে একবার এই আসন আলাদা করে করে, তো সেভাবেও যদি হয়, এই ভদ্রমহিলা এখানে জিতেছেন একবার, তো জিতলে ওনার তো একটা ভিত্তি তৈরি হয়েছে, উনি পরবর্তী পুরুষের সাথে ক্যান্ডিডেট করবেন, করতে পারে, সেটাতে তো ওনার অগ্রগতি তো এইভাবে হবে। সারা বছর ওনাদেরকে কেন 110টা দিয়ে যাবে? যে 10 জন জিতেছে নারী, আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না, কোনো দল বাদ দিতে পারবে না, তাকে এখন আপনি পুরুষের সাথে দিয়ে দিচ্ছেন, আবার আপনাকে আরো 100 জনকে কিন্তু নমিনেশন দিতে হচ্ছে, তখন 100 জায়গায় 110, পরে ইলেকশন এটা 120, 130 এভাবে বাড়তে থাকবে। তাহলে আপনারা এই ডিসিশনে আসেন, যেখানে নারী দাঁড়াবে সেখানে নারী দাঁড়াবে। প্রক্রিয়াটা জটিল বলে আপাতত সমাধান এইটাই, 6 মাসের মধ্যে, 8 মাসের মধ্যে ইলেকশন হলে 50-কে 100 উন্নতি করে সবাই একমত হয়েছে, আগের পদ্ধতিতে রেখে দিয়ে। আসলে একেবারে সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।